হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এক্সপ্লেনার শ্রাবণ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ একটি মালায়ালাম মুভি কাইভা। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় একজন দুর্ধর্ষ গ্যাংস্টার দেবরাজের সঙ্গে। সে পুরো বেঙ্গালুরু শহরের সবচেয়ে বড় মাফিয়া ছিল, যার সামনে দাঁড়ানো তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলার সাহসও কারো ছিল না। তার শত্রুরা পর্যন্ত দেবরাজের নাম শুনে ভয়ে কাঁপতে থাকতো। কিন্তু বর্তমানে দেবরাজ মার্ডার কেসে জেলের ভিতরে রয়েছে, তাই বাইরের অন্য ছোটখাটো গুন্ডারা নিজেদেরকে দেবরাজ ভাবতে শুরু করেছে। পরের সিনে আমাদেরকে বেঙ্গালুরুর একটা গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে কাবাডি খেলার ম্যাচ চলছে। এই ম্যাচে উমেশ নামের এক খেলোয়াড়ের দল প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে খেলার ছলে নির্মমভাবে মারধর করছিল, যাতে তারা আর সেকেন্ড রাউন্ডে উঠে দাঁড়াতে না পারে। এসব দেখে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন কাইভা মাঠে নামে এবং তার দলের লোকদেরকে মারার প্রতিশোধ নেওয়ার জন্য উমেশ ও তার দলের লোকদেরকে একাই শিক্ষা দিতে শুরু করে। এসব দেখে সবাই তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কেউই তাকে আর আটকাতে পারে না। কাইভা একাই প্রতিপক্ষ দলের সবাইকে ছুঁয়ে দিয়ে আবারও নিজের সীমানায় ফিরে আসে, যার ফলে তার দল বিজয়ী হয়ে যায়। এগুলো দেখে সেখানে উপস্থিত সবাই একদমই হতবাক হয়ে যায় যে একা একজন ব্যক্তি কিভাবে একটা ম্যাচ জিতিয়ে নিতে পারে। সকলেই কাইভার হয়ে জয়ধ্বনি দিতে শুরু করে। এরপর আমাদের সাথে পরিচয় করানো হয় এই শহরের 3জন দাগী অপরাধীর সঙ্গে, যারা নকল স্ট্যাম্প পেপার তৈরির ব্যবসা করত। প্রথম জনের নাম ছিল পাক্কা আলী। সে চালের আড়তের আড়ালে মাদক ব্যবসার কারবার চালাতো। দ্বিতীয় জন ছিল থাম্বু। সে নিরীহ মেয়েদেরকে তুলে নিয়ে জোর করে আটকে রেখে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করাতো। তৃতীয় নম্বরে ছিল কালিম। সে জুয়া খেলায় প্রতারণা করার বিশেষজ্ঞ ছিল, আর তাদের এই সকল অপরাধ ও পরিকল্পনা করা এবং পুলিশের হাত থেকে বাঁচার কৌশল শেখানোর দায়িত্বে ছিল চেতন নামের আরও একজন ব্যক্তি। আর এই চেতনের বুদ্ধিতে প্রতিবার ঝামেলা থেকে বেঁচে যাওয়ার কারণে ওরা সবসময় চেতনকে ওদের সাথেই রাখত। যাই হোক, একদিন রাতে এরা 3জন একটা নাইট ক্লাবে যায় নিজেদের মনোরঞ্জন করার জন্য। কিন্তু এমন সময় সেখানে এই শহরের অন্য এক গ্যাংস্টার রামলাল চলে আসে। রামলালকে দেখে এখানকার সব অন্য সকল ছোটখাটো গুন্ডারা ভয় পেলেও থাম্বো এবং তার সঙ্গীরা একদম ওকে পাত্তা দিচ্ছিল না। ওরা সবাই নিজেদের অ্যাটিটিউড নিয়ে সেখানে বসে থাকে। কিন্তু এই বিষয়টা রামলালের মাইন্ডে লাগে, যার কারণে রামলাল ওদেরকে প্রচণ্ড পরিমাণে মারধর করে এবং খুব খারাপভাবে সবার সামনে ওদেরকে অপমান করে। এরপর সে ওদেরকে সাফ জানিয়ে দেয়, যদি তোমরা বাজারে তোমাদের ব্যবসা চালিয়ে যেতে চাও তাহলে আমাকে তোমাদের ব্যবসা থেকে 40% কমিশন দিতে হবে, না হলে তোমাদের ব্যবসা আমি পুরোপুরিভাবে বন্ধ করে দেব। এসব শুনে থাম্বো এবং ওর সাথীরা ভয়ে বাধ্য হয়ে তার শর্ত মেনে নেয়। অন্যদিকে দেখা যায় কাইভা তার বন্ধুদের সঙ্গে দরগায় দাঁড়িয়ে প্রার্থনা করছে, আর এমন সময় তার মাথায় পিছন থেকে কে এক টুকরো নারিকেল ছুঁড়ে মারে। আর এই নারিকেলের টুকরোর আঘাত লাগার কারণে পিছনে ফিরতেই কাইভার নজর পড়ে একটা সুন্দরী মেয়ে সালমার দিকে। সালমাকে দেখে কাইভা এক মুহূর্তেই তার প্রেমে পড়ে যায় ও প্যাল ফেলিয়ে সালমার দিকে তাকিয়েই থাকে। এদিকে সালমা মনে করতে লাগে কাইভা হয়তো ওকে বকা দেওয়ার জন্যই ওর দিকে তাকিয়ে রয়েছে, যার কারণে সালমা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন কাইভা আবারও সালমার পিছু নেয়, তবে সালমা ওকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সালমা ভুল করে আগের দিন কাইভার গায়ে সেই নারিকেলের টুকরোটা ছুঁড়ে মেরেছিল। আর সালমা এখানে ভাবছিল কাইভা হয়তো তার পিছনে পড়েছে সেদিনের নারিকেল টুকরো তার গায়ে মারার কারণে, যার কারণে পরদিন সে একটা চিঠি লিখে কাইভার কাছে ক্ষমা চায়। এদিকে কাইভা ভাবে সালমা হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে, কারণ কেউ অকারণে তোর কাউকে চিঠি পাঠাবে না। এদিকে দেখা যায় থাম্বু, পাক্কা আলী ও কালিম রামলালের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য একদমই মরিয়া হয়ে উঠেছে। এমন সময় ওদের এক বন্ধু এসে ওদেরকে পরামর্শ দেয়, তোমরা যদি রামলালের থেকে প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাদের রামলালের থেকেও শক্তিশালী কাউকে খুঁজতে হবে, আর সেই শক্তিশালী ব্যক্তি হলো একমাত্র দেবরাজ। কিন্তু দেবরাজ এত সহজে কারোর সঙ্গে দেখা করে না। তোমাদের এমন কিছু করতে হবে যাতে দেবরাজ তোমাদের কাছে খুশি হয়। দেবরাজের জানে দুশ্মন একজন শত্রু রয়েছে, যার নাম হচ্ছে গোবিন্দা। কিন্তু দেবরাজ বর্তমানে জেলে থাকার কারণে ও কিছুই করতে পারছে না। যদি তোমরা গোবিন্দাকে মারতে পারো তাহলে দেবরাজ তোমাদের উপর খুশি হয়ে তোমাদের বন্ধু হয়ে যাবে। এটা শুনে থাম্বো এবং ওর সাথীরা আনন্দে মেতে ওঠে। পরের সিনে দেখা যায় উমেশ ও তার বন্ধুরা গিলি ডান্ডা খেলছে, আর সেখান থেকে ওদের গিলি হাত ফসকে সালমার দিকে যেতে লাগে। এমন সময় সেখানে কাইভা এসে ওকে বাঁচিয়ে নেয়। এটা দেখে উমেশ কিছুটা রেগে কাইভার সঙ্গে ঝগড়া করতে যায়, তবে কাইভা ওদের সাথে লড়াইয়ে না গিয়ে শুধু ভয় দেখিয়েই সেখান থেকে চলে যায়। কিন্তু উমেশ একদমই ভালো কথায় মানতে রাজি ছিল না।
সে দলবল নিয়ে আবারও কাইবার উপর হামলা করতে আসে, কিন্তু এবার কাইবা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ও সবাইকে এমনভাবে মারধর করে যেন তাদের কাপড় কাচার মতো ধোলাই হচ্ছে। এসব দেখে সালমা একদমই অবাক হয়ে যায়। ও মনে মনে এটা ভেবে খুশি হয় হয়তো কাইভা সত্যিই ওকে অনেক ভালোবাসে, যার কারণে পরের দিন সালমা আবারও কাইভাকে একটা চিঠি দেয়, যেখানে সে লেখে, আমিও তোমাকে পছন্দ করি। কিন্তু ও কথা বলতে না পারার কারণে চুপচাপ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখন কাইভা ওকে বলে, আমি এতিম, আমি কখনো জীবনে সুখ পাইনি, কিন্তু আমি তোমাকে সব ধরনের সুখ দেওয়ার চেষ্টা করব। যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে বলো, আমি কিছুই মনে করব না। এটা শুনে সালমা সাইন ল্যাঙ্গুয়েজে ইশারা করে কাইভাকে জানায় সে কথা বলতে পারে না। আর এটা বুঝে কাইভা আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে থাম্বুর এক সাথী তাকে এবং তার বন্ধুদের জানায় যে গোবিন্দা প্রতি শুক্রবার সোনু নামের একজনের কাছে তার বডি ম্যাসাজ করাতে যায় এবং এই একটাই সঠিক সুযোগ হবে ওকে হত্যা করার, কারণ ওই সময় ওর সাথে আর কেউই থাকে না। এটা শুনে থাম্বু এবং বাকি সবাই একমত হয়ে যায় এবং পরবর্তী শুক্রবারে ওরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে গোবিন্দাকে খুন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় গোবিন্দা যখন সোনুর কাছে যাচ্ছিল তখন রাস্তায় সে জানতে পারে যে বিল্ডিংয়ে তার থিয়েটার ছিল সেই বিল্ডিংটা ভেঙে পড়েছে এবং অনেক মানুষ সেখানে আহত হয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে ওইদিকে চলে যায়। এদিকে গোবিন্দার চলে যাওয়ার পর সোনুর বাড়িতে থাম্বু এবং তার সাথীরা আসে, যেখানে তারা গোবিন্দাকে নয় বরং সালমাকে দেখতে পায়, কারণ সোনু ছিল কাইভার বন্ধু আর কাইভাই সালমাকে এখানে আসতে বলেছিল যাতে তারা দুজনে মিলে এখানে ফটোশুট করতে পারে। কিন্তু কাইভা এখানে আসার আগেই ওরা তিনজন এখানে এসে সালমাকে জিজ্ঞেস করে গোবিন্দা কোথায়, কারণ তারা মনে করেছিল যে সালমাই হয়তো গোবিন্দার গার্লফ্রেন্ড। কিন্তু অসহায় সালমা ওদের কোনো কিছুই বলতে পারে না, তাই তারা ওকে প্রচণ্ড পরিমাণে মারধর শুরু করে। তারা ওর সাথে জোরপূর্বক খারাপ আচরণও করে, কিন্তু তবুও সালমা ওদের কিছুই বলতে পারে না। সে তো জানেও না গোবিন্দা কি আর ও কোথায় রয়েছে। এদিকে বারবার জিজ্ঞেস করার পরও সালমার কিছু না বলার কারণে থাম্বু রেগে গিয়ে ওর মুখে অ্যাসিড মেরে সেখান থেকে চলে যায়। আর তাদের চলে যাওয়ার পর কাইভা এসে সেখানে উপস্থিত হয় এবং সালমার এমন অবস্থা দেখে ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওর চোখ মুখের রাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই মুহূর্তে থাম্বু এবং বাকিদেরকে হাতের কাছে পেলে একদমই ছাড়বে না। এদিকে থাম্বুর সেই সাথী যখন এটা জানতে পারে তখন সে তাদের উপর প্রচণ্ড রেগে যায়। সে ওদেরকে বলে, তোমরা যখন গোবিন্দাকে খুঁজেই পাওনি তখন কেন ওই নিরীহ মেয়েটার জীবন নষ্ট করলে? আমি আর তোমাদের সাথে একত্রে কাজ করতে চাই না। অন্যদিকে দেখা যায় দিন পার হওয়ার সাথে সাথে সালমার শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে, যেটা অবশ্য কাইভার জন্যই সম্ভব হয়েছিল। সে তার সব রাগ শান্ত করে সালমার প্রতি তার পুরো মনোযোগ দিয়ে সেবা করছিল, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সালমাকে সে সুস্থ করে তুলতে পারে। এবং বেশ কিছুদিন সালমাকে এভাবে সেবা যত্ন করার ফলে সালমা কিছুটা স্বাভাবিক হয়। এরপর কাইভা সালমাকে নিয়ে বাজারে চলে আসে, কারণ সালমার মুখে অ্যাসিড লাগার কারণে ওর মুখের বেশ খানিকটা অংশে জ্বলে গিয়েছিল। তাই সালমা একা একা বাইরে বের হতে ভয় পেত, সেজন্যই কাইভা ওকে সাথে নিয়ে বাজারে আসে। আর এখন কাইভা সালমার সাথে থাকার কারণে সালমা নিজের মধ্যে একটা অন্য রকমের আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিল। এরপর কাইভা বাজারে উপস্থিত সবার সামনে ফটোশুট করে এবং সালমাকে বিয়ে করে নেয়। পরের সিনে দেখা যায় কাইভা গোবিন্দার কাছে এসে দেখা করে এবং তার কাছে জিজ্ঞেস করে তার শত্রুদের বিষয়ে, কারণ ও সালমার কাছ থেকে জানতে পেরেছিল যে সেদিন ওই সন্ত্রাসীরা সোনুর বাড়িতে গোবিন্দারই খোঁজ করতে গিয়েছিল। তো এখানে কাইভা গোবিন্দাকে জিজ্ঞেস করে, তোমার সব থেকে বড় শত্রুকে কে ওই দিন তোমাকে খুঁজ করছিল? তখন গোবিন্দা কাইভাকে বলে, আমার সব থেকে বড় শত্রু হচ্ছে দেবরাজ, ও ছাড়া কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই। এটা শুনে কাইভা আর একদমই সময় নষ্ট না করে সোজা দেবরাজের নিয়ে হাজত থেকে মুক্তি পায় সেদিনই ওর সামনে গিয়ে উপস্থিত হয় এবং দেবরাজকে বলে, তোমার সাথে আমার কোনো পার্সোনাল দুশ্মনী নেই, আমাকে তুমি শুধু এতটুকু বলো যে তোমার কোন সঙ্গী সাথীরা আমার সালমার সাথে এমনটা করেছে। এসব শুনে দেবরাজ কাইভাকে বলে, আমি হলাম সিংহ, আর সিংহ যখন শিকারে বের হয় তখন তার কোনো ভেড়ার পালের দরকার হয় না। আমার গোবিন্দাকে মারার দরকার পড়লে আমি আমার নিজ হাতে ওকে শেষ করে দেব। আর আমি যদি এটা জানতে পারি যে কে বা কারা আমার নাম খারাপ করার চেষ্টা করেছে তাহলে আমি নিজেই ওদের গলা কেটে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। এসব শুনে কাইভা নিশ্চিত হয় যে সালমার সাথে হওয়া ঘটনার সাথে দেবরাজের কোনো হাত নেই, যার কারণে ও এখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় দেবরাজ বলে, আজ পর্যন্ত জঙ্গলে শুধু একটাই সিংহ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আবার একটা সিংহ আসতে যাচ্ছে।
পরের দৃশ্য দেখা যায় সালমাকে পুলিশ স্টেশনে এনে বেশ কিছু সন্ত্রাসীদের ছবি দেখানো হচ্ছে, যাতে সে তাদের মধ্যে থেকে কাউকে চিনে বের করতে পারে। তখন সালমা সেই ছবি দেখে থাম্বুকে চিনে ফেলে, আর থাম্বুকে দেখে পুলিশ অফিসাররা বলেন যে এই লোকটি কিডন্যাপিংয়ের অভিযোগে কয়েকবার জেল খেটেছে আর কিছুদিন আগেই ও মুক্তি পেয়েছে। তার সাথে পাক্কালি ও কালিম নামের দুইজন সঙ্গীও রয়েছে। এদিকে কাইভা যখনই তাদের সম্পর্কে জানতে পারে তখনই সে ওদেরকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। তারপর সে প্রথমে পাক্কালির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো সালমাকে? পাক্কালি বলে, হ্যাঁ আমি জানি, কিছুদিন আগেই আমরা ওর সাথে মজা করেছি। কিন্তু তুমি কেন ওর কথা জানতে চাচ্ছ? মনে হয় তুমি তার ভাই অথবা স্বামী হবে। যদি তাই হও তাহলে বলো, আমরা সেখানে কি করেছিলাম, কিভাবে করেছিলাম তা আবারও তোমার সামনে করে দেখিয়ে দিচ্ছি। এটা শুনে কাইবার রাগের আর সীমা থাকে না। ও বসা থেকে উঠে গিয়ে যে চিকেন লেগ পিসটা পাক্কালি খাচ্ছিল, কাইবা সেটাতে এক থাপ্পড় মেরে তার মুখের মধ্যে গেঁথে দেয়, যেটা তার ঘাড়ের পিছন দিক থেকে বাইরে বের হয়ে যায়। এরপর কাইবা চাল উঠানোর হুক নিয়ে পাক্কালির বুক চিরে দেয় এবং এই পুরো বিষয়টা পাক্কালির স্ত্রী এবং মেয়ের সামনেই ঘটে। তাই কাইবা কান্না করতে করতে সালমার পুরো বিষয়টা তাকে বলে এবং তার কাছে ক্ষমা চায়। এরপর কাইবা সেখান থেকে চলে যায়। এদিকে পাক্কালির মৃত্যুর সংবাদ শুনে কালিম এবং থাম্বুর অবস্থা খারাপ হয়ে যায়। তাই কালিম একটা বন্ধ ফ্যাক্টরিতে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে তার অনেক গুন্ডারাও তাকে সিকিউরিটি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু এরপরেও কাইভা যেনতেনভাবে সেখানে পৌঁছে যায়। তখন কালিম তাকে দেখে তার জীবন বাঁচানোর জন্য কাইভার কাছে আকুতি মিনতি করে। তবে কাইভা তো এসব শোনার মানুষ নয়। ও সোজা একটা ছেনি নিয়ে কালিমের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা ওর মুখের এপার ওপার হয়ে যায়, যার কারণে কালিম তৎক্ষণাৎ সেখানে মারা যায়। এদিকে দুই সঙ্গীর মারা যাওয়ার পর থাম্বু খুবই ভয় পেয়ে যায়। সে একা এই মুহূর্তে কি করবে না করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন চেতন তাকে পরামর্শ দেয়, যদি কাইভা মারা যায় তাহলে আমাদের আর কিছুতেই ভয় পাওয়ার দরকার হবে না, তাই কিছু গুন্ডা ভাড়া করো এবং কাইভাকে মেরে ফেলো। এটা শুনে থাম্বুও তাই করে। ও বেশ কিছু গুন্ডাদেরকে ভাড়া করে কাইভাকে হত্যা করতে পাঠায়। এদিকে কাইভা তখন মন্দিরে পুজো করছিল। এমন সময় থাম্বুর গুন্ডারা সেখানে এসে পৌঁছায়। তখন কাইভা একে একে সকল গুন্ডাদেরকে মারতে থাকে। তবে এতগুলো গুন্ডা একসাথে থাকার কারণে কাইভা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এমন সময় গোবিন্দা এসে তার সঙ্গীদের ডাক দেয়, যারা দলে অনেক বেশি ছিল, আর গুন্ডারা এতগুলো মানুষকে একসাথে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই পুলিশ এসে কাইভাকে ধরে নিয়ে যায়, কারণ সে ইতিমধ্যে দুজনের প্রাণ নিয়ে নিয়েছে। পরের দিন উমেশ এবং তার সঙ্গীরা নিজেদের মধ্যে ঝামেলা করে পুলিশের গাড়ি ভাঙচুর করে, যার কারণে পুলিশ তাদের কাছ থেকে জরিমানা নিয়ে কাইভার সাথে রাতে তাদেরও জেলে বন্দি করে দেয়। এদিকে দেখা যায় চেতন থাম্বুর সব মাল জিনিস গুছিয়ে রেডি করে ওকে মুম্বাই পাঠানোর ব্যবস্থা করছে। তবে যাওয়ার আগে সেই বিশ্বাসঘাতক থাম্বু চেতনকেই মেরে ফেলে, কারণ পুলিশ যদি চেতনকে জিজ্ঞেস করে তাহলে সে হয়তো থাম্বুর অবস্থান পুলিশ অথবা কাইভাকে জানিয়ে দিতে পারে। তাই ধোঁকাবাজদের সাহায্য করার শাস্তি চেতনকেও পেতে হয়। পরদিন থাম্বু তার গার্লফ্রেন্ড রোজির কাছে যায়, যেখানে সে তাকে মারার উদ্দেশ্যে গিয়েছিল, কারণ রোজি তাকে সালমার সাথে খারাপ আচরণ করার জন্য অনেক বাজে কথা বলেছিল। কিন্তু রোজিকে মারার আগেই কাইভা সেখানে পৌঁছে যায়, কারণ সে জেল থেকে পালিয়ে এসেছিল। আর এই জেল থেকে পালানোর পরিকল্পনা ছিল উমেশের। উমেশ আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে রাতে যখন তাকে এবং তার সঙ্গীদেরকে জেল থেকে বের করা হবে, তখন তারা গোপনে কাইভাকে বের করে আনবে। উমেশ এখন কাইভার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এদিকে কাইভা থাম্বুকে গ্যানিং মেশিন দিয়ে পুড়িয়ে খুবই নির্মমভাবে হত্যা করে ফেলে, কারণ সে সালমার মুখে অ্যাসিড ফেলেছিল। আর এবার সব প্রতিশোধ নেওয়ার পর কাইভা নিজেকে পুলিশের কাছে সঁপে দেয়। তবে জেলে যাওয়ার আগে সে সালমাকে বলে, আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসবো। অন্যদিকে কাইভা জেলে যাওয়ার পর রামলাল এবং গোবিন্দা একত্রে মিলিত হয় কাইভাকে বাঁচানোর জন্য। তাই সে গোবিন্দার সাথে মিলে সমস্ত সাক্ষীকে একত্র করে, যারা কাইভাকে থাম্বু এবং বাকিদের হত্যা করতে দেখেছিল, এবং তাদের সবাইকে কাইভার পক্ষে সাক্ষী দিতে রিকোয়েস্ট করে। আর তারা সকলেই এতে রাজি হয়, কারণ তারা জানতো কাইভা যা করেছে তা কোনো ভুল নয়। তাই তারা আদালতে সাক্ষী দেয়, যাতে তারা এটা প্রমাণ করতে পারে যে কাইভা কারো প্রাণ নেয়নি। আর এই সাক্ষী দেওয়ার পর কাইভাকে মুক্তি দেওয়া হয়, যেটা দেখে সালমা প্রচণ্ড খুশি হয় এবং আবারও তারা একসাথে মিলিত হয়। আর এমনই একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।